কাল সকালে ছায়া আমার সাথে থাকবে, কিন্তু স্যার কিভাবে সেটা আমি জানি। আদনান ঢুলতে ঢুলতে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তার গার্ডরা যে যার কাজে ছায়াকে জড়িয়ে নির্জনের ঘুমটা বেশ ভালোই হয়। কিন্তু তার তো কাজে যেতেই হবে, কাজে না গেলে তো হবে না। নির্জন নিজের পরম শান্তির ঘুমটাকে বিসর্জন দিয়ে উঠতে না উঠতে ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, জলদি হসপিটালে আসুন, এমার্জেন্সিতে রুগী আসছে, ভীষণ বাজে অবস্থা। কি বলো, কখন? স্যার, মাত্রই আপনি না আসলে ওনার চিকিৎসা করার সাহস কেউ নিতে চাচ্ছে না। ওনাকে উটিতে শিফট করে আসছি। নির্জন জলদি শার্ট করে বাইরে চলে আসে। নির্জন শার্টের হাতা ফোল্ড করতে করতে গাড়ি স্টার্ট দেয়। অন্যদিকে কিছু লোক তার বাড়িতে প্রবেশ করে। নির্জন এতই ব্যস্ত হয়ে বেরিয়ে যায় যে দেখতেও পায় না ছায়া ঘুম ঘুম চোখ দুটো হালকা খুলে সামনে দেখে। হাত মাথার নিচে দিয়ে আরাম করে শুয়ে আছে। কেউ সাদা শার্ট দেখে কিছু সময়ের জন্য তাকে নির্জন বলে মনে হলো, কিন্তু হঠাৎ হুম আসতেই ছায়া লাফিয়ে ওঠে। সম্পূর্ণ অচেনা একটা লোক তার সামনে শুয়ে আছে। কে আপনি? চিৎকার করে। উফ ছায়া, এত চিৎকার করে কথা বলো কেন? আমি কি বয়রা নাকি? আপনি আমার নাম জানলেন কি করে? আর এখানে কি করে এলেন? নির্জর কই? নির্জর? মা, আপু, ছায়া এক একজন করে তাকাতে আর লোকটা বিকট হাসি দিচ্ছে। ছায়ার ভীষণ ভয় হচ্ছে। ছায়া জলদি খাট থেকে নিচে নামতে গেলে লোকটা ছায়ার হাত ধরে বসে। কোথায় যাচ্ছ ছায়া? আর কোথাও যাবার জায়গা নাই, আমার সাথে যেতে হবে তোমায়। কে আপনি? ছাড়ুন, আমাকে ছাড়ুন। মা, আপু। ছায়ার চিৎকার শুনে লোকটা আরও জোরে জোরে হাসছে, যেন ছায়ার চিৎকার শুনে লোকটার ভীষণ ভালো লাগছে। চলো ছায়া, চলো আমার সাথে। ছায়ার হাত ধরে নিয়ে যাচ্ছে আদনান। ছায়া ভীষণভাবে চিৎকার করছে, কিন্তু কেউই বেরোলো না। ছায়া ভীষণ অবাক, কী হচ্ছে তার সাথে। ছায়ার অনেক চিৎকার শুনে লোকটা পেছন থেকে ছায়াকে একটা ইঞ্জেকশন পুশ করলো। হঠাৎ ভীষণ ব্যথায় ছায়ার চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো। চোখের সামনে শুধুই নির্জনকে দেখতে পেল। হয়তো এই দেখায় টুকু শেষ দেখা। নির্জন হসপিটালে পৌঁছে দেখল কেউ তাকে মিথ্যা কল করেছে, কেউই আসেনি এমন। হঠাৎ নির্জনের মাথায় খেলল, এই কাজ কার আর কে এই কাজ করতে পারে। তখনই তার ফোন বেজে উঠল। আবির। ভাইয়া, ছায়াকে ওরা নিয়ে গেছে। ভাইয়া জলদি যা, তুই যা বলেছিলি সব সত্যি ভাইয়া। মাও কিছু বলল না। নির্জনের পৃথিবী তছনছ হয়ে যেতে লাগলো। নির্জন ফোনটা রেখে বেরিয়ে পড়ল। পৃথিবীতে সবার ধোঁকা সহ্য করা যায়, কিন্তু যে হলো মা, তার ধোঁকা কি সহ্য করা আদৌ সম্ভব? নির্জনের চোখ দিয়ে একভাবে পানি পড়ছে। নির্জন ড্রাইভ করে নিজের বাসায় এসে আগে তার মায়ের রুমে যায়। আমার ছায়া কই মা? নির্জন শান্ত কণ্ঠে শান্ত চাহনিতে নয়লা বেগমকে কথাটা বলল। নয়লা বেগম চমকে উঠে বলল, আমি জানি মা রুমে হবে হয়তো। তুমি ভালো করে জানো, তুমি সব জানো। ছোট থেকে যখন সব থেকে বেশি ভালোবাসা আবির আর বাইরে একটা ছেলে পেতে, তখন থেকে বুঝে গেছিলাম আমি তোমার কেউই হই না। তারপরেও নিজের প্রথম মাইনে দিয়ে তোমায় আগে শাড়ি দিয়েছিলাম। তোমার সব কথা শুনতাম, নিজের সব কিছু তোমার কথাই বিসর্জন দিয়েছি। আর তুমি কি করলে মা? আমার ছায়াকে কেড়ে নিতে সাহায্য করলে। বিশ্বাস কর বাবা, ওকে আমি বারবার ঠেকাতে চেয়েছি, কিন্তু পারিনি। কাজটাও ঠিক হয়নি মা। আমার ছায়ার কিছু হলে মনে রেখো, তছনছ করে ফেলবো সব। কথাটা বলে নির্জন বেরিয়ে যায়। হাত পা মুখ বাঁধা ছায়ার, পরনে কালকের সেই গোল জামাটা। বারেবার কথা বলার প্রচেষ্টা করছে সে, কিন্তু কোনো মতেই এক চুলও নড়ার ক্ষমতা করতে পারছে না। এত জোরে হাত পা বাঁধা যে
রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম। কিন্তু সেদিকে আদনানের কোনো খেয়ালই নেই। সে ছায়ার কাছে থাকা খুশিতে উল্লাদ পাগল হয়ে গেছে। শেরওয়ানি পরে খুব ধীর গতিতে সাজগোজ করছে বরের বেশ ধরার জন্য। ছায়া বুঝতে পারছে না চারদিকে কি হচ্ছে, কিন্তু একটুও বুঝতে পারছে আদনান কোনো ক্ষোভ ক্ষতি ছাড়া ভালো করবে না তার। এক মনে আল্লাহকে ডাকছে ছায়া। চোখের সামনে শুধুই নির্জনের প্রতিবিম্ব। হাতের বাঁধন এবং পায়ের বাঁধন লাল রক্তের গ্রুপ ধরেছে। ছায়ার শরীরে কিছু অংশ সাদা হতে শুরু করেছে। ধীরে ধীরে চোখের সামনে সব কেমন অদ্ভুত অন্ধকার দেখাচ্ছে। এই একটা আলোর ঝলকানি, মাথার মধ্যে বাজে একটা শব্দ, আর চোখের সামনে কালো কালো প্রচুর পরিমাণে প্রেশার লো হওয়াতে ছায়ার মাথায় একদিকে ঢলে পড়ে। চোখ বন্ধ হয়ে যায় একদম। চোখের সামনে ছায়াকে এভাবে বসে থাকতে দেখে আদনান একটা বেনারসি নিয়ে ছায়ার মাথায় পরিয়ে দেয়, ঘোমটা তুলে দেয়। কাজে বিয়ে পড়ানো শুরু করুন। কিন্তু কন্যার এই অবস্থায় বিয়ে হবে না তো। ভয়ে ভয়ে কাজে কথাটা বলল। কি বললি? তুই আমার মুখের ওপর কথা বলার সাহস তোকে কে দিয়েছে? যা বলেছি তাই কর। কাজী ভয়ে ভয়ে আবারও বলল, বলছিলাম মেয়েটার অবস্থা ভীষণ খারাপ, ওকে একটু দড়ি ঢিল করে দিলে হতো না? এই বুড়ো, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। এত সাহস তোকে কে দিয়েছে আমার মুখে কথা বলার? আমি দিয়েছি? হঠাৎ পেছন থেকে খুব চেনা একটা কণ্ঠ শুনে আদনান চমকে যায়। ফুল ফ্রোস নিয়ে এগোচ্ছে নির্জন। ছায়ার এমন অবস্থা দেখে নির্জনের মাথায় রক্ত উঠে যায়। পাশে থাকা একটি চেয়ার এমনভাবে তুলে ফেলে যে সঙ্গে সঙ্গে চেয়ারটা খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যায়। আদনান সে দাঁড়ায়, তার সব লোক বাইরে পড়ে আছে। নির্জন কিছু না বলে ছায়ার বাঁধন খুলে ওকে পাস কোলে করে নিয়ে আসে। আদনান সেখানে পড়ে রয়। নির্জন ছায়াকে নিজের বাসায় নেয় না, এমন এক জায়গায় নেয় যেখানে কেউই থাকে না। তাদের বাংলো বাড়িতে নির্জন ছায়ার ট্রিটমেন্ট শুরু করে। বেশি কিছু সময় পর টিপ টিপ করে চোখ খুলে ছায়া। চোখ খুলতে সামনে নির্জনকে খাবার হাতে দেখতে পায়। নির্জনকে দেখে ছায়ার ভেতরে প্রাণ আসে, উঠে নির্জনকে জড়িয়ে কাঁদতে থাকে। নির্জন ছায়ার মাথায় হাত বুলাতে থাকে। ভয় পেও না, আমি আছি তো। আমি ভীষণ কষ্ট হচ্ছিল, আমি জানি তো, কথা দিচ্ছি আর এমন হতে দেব না। ওকে ছিল নির্জন, ওকে ছিল সব বলবো, আগে খেয়ে নাও। নির্জন ছায়াকে খাইয়ে দেয়, তারপর নিজের বুকের ওপর ছায়ার মাথাটা নিয়ে হাত বুলাতে থাকে। ওর গল্পটা অনেক বড় ছায়া। কে ও এই পৃথিবীতে এমন একজন মানুষ যাকে আমি মারতেও পারবো না, আবার বাঁচিয়ে রাখা সহ্য হবে না। মানে শোনো, তবে ছোট থেকে মা এমন ছিল, আমার থেকে আবিরকে বেশি ভালোবাসতো। আমার সাথেই একটা ছেলে আমার স্কুলে পড়তো, তাকে বেশি কেয়ার করতো। আমার দিকে তেমন খেয়াল তার কখনোই ছিল না। একটু বড় তখন আমার কোনো জামা পছন্দ হলে তা ওই ছেলেটাকে দিত। আমার যে খেলনা পছন্দ হতো সেটা আমায় না দিয়ে ওই ছেলেটাকে হতো। মোট কথা, আমার পছন্দ কিছু আমার ছিল না, সব ওই ছেলেটারই ছিল। তোমার সাথে আমার তখনই কথা হতো ছায়া, তখনই কথা। একদিন বিকালবেলা অতীত নির্জন হাতে এক গুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়েছিল ছায়ার জন্য। আজ ছায়াকে বিয়ের প্রস্তাব দেবে। তোমার আবিরের সাথে নির্জনার ছায়ার বিয়েটাও হয়ে যাবে। বাসার সবাই রাজি, এখন শুধু নির্জনের ছায়াকে সারপ্রাইজ দেবার পালা। নির্জনের মুখে ছিল মাস্ক। ছায়া কলেজ থেকে বের হয়ে রাস্তার ওপারে নির্জনকে দেখতে পায়। নির্জনকে চিনতে ছায়ার ভুল হয় না।
নির্জন ছায়ার দিকে এগিয়ে যাবে ঠিক তখনই ছায়ার কাছে একটা ছেলে এসে ছায়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে ছায়াকে তার মনের কথা জানায়। ভালোবাসি ছায়া, তোমায় ভীষণ ভালোবাসি। লোকটার পুরোটা মুখের মাত্র কিছু অংশ বাদে সব কালো রঙের কাপড়ে আবদ্ধ। ছায়া তাকে দেখে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। এভাবে পড়া লোকজনের সামনে ছায়াকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছে লোকটা। ছায়া কিছু না বলে সামনের দিকে তাকাতে দেখে নির্জন নেই। ছায়া ছেলেটিকে প্রত্যাখ্যান করে বাসায় চলে আসে। এদিকে নির্জন বাসায় এসে সোজা তার মায়ের রুমে চলে যায়। আদনানকে মা। নির্জন এর মুখে আদনানের নামটা শুনে নয়লা বেগম চমকে ওঠে। কে হবে? কেউ না মা, প্লিজ বলো। আমি আর পারছি না মা, ছোট থেকে তোমায় মা বলে জেনে এসেছি। মা কি এমন হয়? আমার দিকে ছোট থেকেই তোমার কোনো খেয়াল নেই। তুমি সব সময় ওই ছেলেটাকে ভালোবেসেছ, সব সময় আমার পছন্দের জিনিসটাকে ওই ছেলেটাকে দিয়েছ। ছোট থেকে সহ্য করতে করতে আজও আমার ছায়ার দিকেও তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছে। কেন মা, কেন? আমি আর সহ্য করতে পারছি না, বলো প্লিজ, ছেলেটা কে? নয়লা বেগম অঝরে কাঁদছে। আজ তাকে নির্জনকে সব বলতেই হবে, আর লুকাতে চলবে না। আদনান চৌধুরী আমার ছেলে, তোমার ছেলে, আমার প্রথম স্বামীর ছেলে। তোমার মা তোমার মৃত্যুর পর মারা যায়। তোমার ছোট ভাই আবিরের যেদিন জন্ম সেদিন তোমার মা মারা যায়। তুমি তখন ছোট, তোমার বয়সী আমার আদনান। আদনানের বাবাও বেঁচে নেই। তখন তোমার বাবা আমাকে তোমার ঘরে তুলে শর্ত ছিল, তোমাকে কে ছেলের মতো মানুষ করতে হবে, আর আদনানকে একা অন্য বাড়িতে রেখে ওর যাবতীয় সমস্ত খরচ দিতে হবে। তখন রাজি না হয়েও উপায় ছিল না। আমার কাছে কোনো চাকরিও ছিল না, আদনানকে মানুষ করার কোনো উপায়ও ছিল না। ধীরে ধীরে আমি তোমাদের মা হওয়ার শুরু করলাম, আর আমার আদনান একা বড় হতে লাগলো। ছোট থেকে ওর ধারণা হতে লাগলো তুই ওর সব শান্তি কেড়ে নিচ্ছিস। আমাকে তুই কেড়ে নিয়েছিস, কারণ তুই সব সময় আমার সাথে সাথে থাকতি। ওর সব সময় এমন ধারণা ছিল। একা একা থাকতে থাকতে ও মেন্টালি ব্যালেন্স হারিয়ে ফেলে। আমি যখন বুঝতে পেরেছি ওর মস্তিষ্কে ঠিক নেই, তখন অনেক দেরি হয়ে গেছে। ডক্টর বললে ওকে এভাবে বাঁচতেই হবে। আমার আদনান এমন ছিল না। ওকে যদি আমি একা না রাখতাম, কিন্তু কি করতাম? আমার কাছে আর কোনো উপায়ই ছিল না। ওর ছোট থেকে এই ধারণা তুই ওর সব কেড়ে নিচ্ছিস, তাই সব সময় তোর পছন্দের খেলনা ওকে দিতাম, তোর পছন্দের শার্ট ওকে দিতাম, ওর সব জিদ পূরণ করতাম, কিন্তু তাও তোর ভালোবাসার জিনিসগুলো কেড়ে নিতে চেয়েছে। ও যদি ছায়াকে না পায় তবে ও ছায়াকে মেরে ফেলবে। আর ওর এই ক্ষমা ও ছোট থেকে তৈরি করেছে। আমার দেওয়া অজস্র টাকা আর নিজের বুদ্ধি, দুই মিলে ও আজ বিগড়ে গেছে। ছোট থেকে ওর জিদটাকে যদি প্রশ্রয় না দিতাম তবে আজ এদিন দেখতে হতো না। আমাকে তুই ক্ষমা কর বাবা। নয়লা বেগম কাঁদছে। তার পরিস্থিতির কথা কল্পনা করে নির্জনও কষ্ট পাচ্ছে, কিন্তু কি করবে সে? এই মুহূর্তে ছায়ার জীবন মরণ সংকটে। নির্জন তার চাইছে না ছায়ার সাথে ওর বিয়েটা এই মুহূর্তে হোক। নির্জন আদনানকে মেরেও দিতে পারছে না। পরের দিন সকালে সারা রাত নির্ঘুম কাটিয়েছে নির্জন। চোখের সামনে শুধু ছায়ার প্রতিবিম্ব। সত্যি চর্চ নিজেকে পুরো অসহায় বলে মনে হচ্ছে নির্জনের। কি করবে সে? আজ তোমার আবিরের বিয়ের দিন পাকা হবে। আবির আর নির্জনও যাবে। নির্জন নিজেকে গুছিয়ে নেয়, রওনা দেয় ওরা ছায়াদের বাসায় উদ্দেশ্যে। ওদের যাবার পর খাবার দেওয়া শেষে তোমার আবিরকে আর নির্জন ছায়াকে একটা আলাদা ঘরে পাঠানো হয়। সেখানে ছায়াকে কড়াভাবে নির্দেশ দেয় নির্জন যাতে বিয়েটা না করে। ছায়া
কিন্তু তোর কিছু সময় পর নয়লা বেগম রুমে আসে। দেখো ছায়া, কথাগুলো একান্ত তোমার আমার। জি বলুন আন্টি। তুমি নির্জনকে বিয়ে না করলে তোমা আর আবিরের বিয়েটাও হবে না। কি বলেছেন আন্টি? নির্জন আমাকে চায় না। ও তোমায় চায় কি না চায় তা আমি দেখতে চাইছি না। বিয়েটা তুমি করবে, এটাই হবে নির্জনের মায়ের। এই কথা নির্জন জানতো না। নয়লা বেগম চেয়েছিল ছায়ার বিয়েটা হোক যাতে আদনানকে সে সামলাতে পারে, কিন্তু এতে বিপরীত হলো। আদনান আগে থেকে আরও ভয়ানক হয়ে গেল। এখন তার ছায়া ছাড়া কোনো কথাই নেই মুখে, শুধু একটাই জিদ, ছায়াকে হাসিল করা। বর্তমান নির্জন বুকের মাঝে শুয়ে শুয়ে ছায়া সব কথা শুনেছিল। নিজের অজান্তেই ভয়ে বুকের মধ্যে ধকধক করছে। নির্জনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ছায়া। কখনো দূরে যাবে না তো? বেঁচে থাকতে না? ছায়া নির্জনের বুকে মাথা গুজে চোখ বন্ধ করে। নির্জন মাথায় বিলি কেটে দিচ্ছে ছায়ার। কিছুক্ষণের মধ্যে ছায়া ঘুমের দেশে চলে যায়। ছায়ার অস্তিত্ব বুকের মাঝে পেয়ে নির্জনও ঘুমে যায়। সকালে সূর্য চোখের ওপর পড়তে ছায়ার মনে হয় নির্জনের পাশে নেই। চোখ দুটো খুলতে সামনের দৃশ্যটা দেখার জন্য ছায়া মোটেও প্রস্তুত ছিল না। চোখ খুলতে এমন কিছু দেখার জন্য ছায়া মোটেও প্রস্তুত ছিল না। আদনান পায়ের উপর পা তুলে বসে আছে বেশ একটা মুড নিয়ে। ছায়া এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। ছায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, ভয়ে সারা শরীর কাঁপছে। আপনি এখানে কেন? নির্জন কোথায়? ভয়ে পেছোতে ছায়াকে পেছোতে দেখে ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আদনান। নির্জন নেই, মেরে দিয়েছে ওকে। তোমার আর আমার মাঝে বেশ বড় একটা বাধাও। ছাড়ুন আমাকে প্লিজ। না, ছেড়ে দেবার জন্য তো ধরিনি ছায়া। চলো আমাদের বাসায় চলো। না, যাব না, আমি কোথাও যাব না। নির্জন কোথায়? বললাম না মেরে দিয়েছি। শুধু নির্জন নির্জন করো কেন চিল্লিয়ে? আদনানের চিল্লানো শুনে ছায়ার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। নির্জনের কথা শুনে অঝরে চোখের পানি পড়ছে তো পড়ছেই। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা এসো, বিশ্বাস করিয়ে দিচ্ছি। কথাটা বলে ছায়াকে টেনে ধরে ধার করায় আর টানতে টানতে নিচে নিয়ে আসে। ছায়া দেখতে পায় কাল নির্জন যে শার্ট পরা ছিল সেই শার্ট পরা একটা ছেলে উবু উবু হয়ে পড়ে আছে। মুখটা তার দেখা যাচ্ছে না, কিন্তু তার সারা শরীরে রক্ত মাখা হয়ে আছে। ছায়া এক চিৎকার দিয়ে আদনান থেকে হাত ছাড়িয়ে নির্জনের কাছে যেতে যায়, কিন্তু আদনান তাকে ধরে রাখে শক্ত করে। কি করছেন আমার নির্জনের সাথে? ছাড়ুন আমাকে, ছাড়ুন। উফ, সেই এক প্রশ্ন, এক কথা বলছি না? ছায়া ছাড়ার জন্য ধরেনি আর নির্জনকে মেরে দিয়েছি। এবার চলো। যাব না। ছায়া নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, তখনই ছায়ার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করা হয়। ফলে ছায়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় আর আদনানের দিকে ঢলে পড়ে। ছায়াকে পাস করে নিয়ে যায় আদনান, আর নির্জন নিস্তেজ হয়ে পড়ে রয় সেইখানে। তমা আদনান জানতো না ওরা কোথায় আছে। আদনানকে এই খবর তুমি দিয়েছ? নয়লা বেগম রেগে কথাটা বলল তমাকে। হ্যাঁ, আমি দিয়েছি। নির্জন আমার না হলে আর কারোরই না। তোমার কথাটা শেষ হতে না হতে নয়লা বেগম তার গালে জোরে চড় বসিয়ে দেয়। আমি ভাবতেও পারিনি এতটা নিচ হয়ে যাবে তুমি। আমারই ভুল। তখনই আমার উচিত ছিল, আর তখনই আমার স্টেপ নেওয়া উচিত ছিল। যদি তখন তোমার মতো এমন শয়তান মেয়েকে আমার ঘরের বউ করে না আনতাম, তবে এসব কিছুই হতো না। আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। তোমার অস্তিত্ব আমার বাড়িতে কল্পনাও করতে চাই না আমি। নয়লা বেগমের কথাটা তমা বেরিয়ে যায় বাড়ি থেকে, আর নয়লা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়ে। আমারই ভুল। কেন করেছিলাম আমি এমনটা? তখন ওই ছেলেটাকে এত প্রশ্রয় না দিলে চল এমন হতো না। নয়লা বেগম কাঁদছে আর কথাগুলো বলছে। তখনই তার ফোনে একটা ফোন আসে। তিনি ফোনটা তুলে
হ্যালো আবির, নির্জন কই? আবিরের নীরবতা নয়লা বেগমের ভেতরটাকে দুমড়ে বাবা এমন চুপচাপ থাকিস না, কথা বল, আমার যে ভয় হচ্ছে। মা ভাইয়ে আর নেই। কথাটা শোনা মাত্র নয়লা বেগমের পৃথিবীর শব্দ কেমন একটা বৃষ্টির শব্দে পরিণত হতে লাগলো। আশেপাশের কিছুই তার কানে আসছে না, শুধু মনে হচ্ছে একটা সূক্ষ্ম শব্দ তার কানের ভেতরে হয়ে চলছে। নয়লা বেগম কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়েছেন। আবির মাত্র লাশটাকে কবর দিয়ে এসে বসে পড়ল। আপাতত শুধু তার বাদে আর কেউই জানে না নির্জন আর নেই। আবির মায়ের কোলের পাশে বসে আছে। আবির মানতে পারছে না নির্জন আর নেই। নয়লা বেগম হালকা মাথা ঝুঁকিয়ে বলে, আমার ছেলেটার জীবনে একমাত্র সম্পদ আমার ছায়া। ওকে উদ্ধার করে নিয়ে আয় আবির। আমার ছেলেটা হয়তো আমার ওপর ভীষণ রাগ করেছে। ওর খেয়াল তো কখনোই রাখতে পারলাম না। ও চলে গেলে ওর জীবনের সব থেকে প্রিয় মানুষটার খেয়ালও কি রাখতে পারবো না আমরা? কিন্তু মা, আদনানের থেকে ভাবিকে আনবো কি করে? পুলিশকে ফোন কর। মায়ের কথায় তার দিকে তাকায় আবির। হ্যাঁ, আমি ঠিকই বলছি, পুলিশকে ফোন কর। হয়তো এতদিন এই কাজটা করলে আজ এই দিন দেখে লাগতো না। আমার ছেলেটা আমার কাছে থাকতো। আজও নেই, তাই ওর শূন্যতা আমায় বুঝিয়ে দিচ্ছে আমি কত বড় পাপী, কত বড় ভুল করেছি। আবির মায়ের কথা শুনে কেঁদে দেওয়া, বাবা দেরি করিস না, আমার ওকে নিয়ে বিশ্বাস নেই ও ছায়ার সাথে খারাপ কিছু করে দেবে। আবির উঠে চলে যায়। কাল রাতেও তুই বলেছিলি আদনান তুই সধরে গেছিস, কোনো ক্ষতি করবি না। তুই নির্জনের মাকে কথা দিয়ে কথা রাখলি না বাবা, তুই নির্জনের খুনি হয়ে গেলি। নয়লা বেগম কাঁদছে, আজ তিনি ভীষণ কষ্টে কাঁদছে। সত্য এটাই, মানুষ যখন থাকে না তখন তার গুরুত্ব বুঝতে পারে মানুষ। নয়লা বেগমও বুঝতে পারছে নির্জনের গুরুত্ব। ছেলেটা ছোট থেকেই সব সময় নয়লা বেগমের ভীষণ কাছে কাছে থাকতো। কখনো তাদের বাবার সাথে ঝামেলা হলে নির্জন এসে নয়লা বেগমের চোখের পানি মুছিয়ে দিত আর বলতো, মা আমি বড় হই, কখনো তোমায় কাঁদতে দেব না। নিজের পেটে না ধরে যে কখনো নির্জন থেকে এত ভালোবাসা পাবো কখনোই ভাবিনি নয়লা বেগম। সত্যি বড্ড ভুল করে ফেলেছে। একমাত্র নয়লা বেগমের জন্য আদনানের গায়ে কখনো হাত তোলেনি নির্জন। নির্জনের বাচ্চা রূপটাকে নিজের পাশে ফিল করছে নয়লা বেগম। মনে হচ্ছে গুটি পায়ে বাচ্চাটা এগিয়ে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলবে, মা আমি বড় হই, তোমায় কাঁদতে দেব না আর। আজ বুঝতে পারছে কতটা ভালোবাসা নয়লা বেগম নির্জনকে। আজ না বাবা, একটা বার আমায় মা বলে ডাক, আমায় ক্ষমা করে দে বাবা, দয়া কর বাবা, ফিরে আয়, আয় বাবা আমার কাছে। একটা বার মা বলে ডাক, তোর সাথে করা সব অন্যায়ের শাস্তি দে বাবা আমায়। আমি যে এভাবে বেঁচে থাকতে পারবো না, আমি যে ভেতরে ভেতরে মারা যাব, আমি সত্যি মারা যাব বাবা। একটা বার এসে মা বলে ডাক দে, আমার কোলে মাথা রাখ। পুরো বাড়িতে আজ কিছু কাজের লোক আর নয়লা বেগম, আপন বলতে কেউই নাই পাশে। আজ নির্জন ছাড়া যে তার কেউ নেই তা সে বুঝতে পারছে। আজ নিজের পেটের ছেলে ধোঁকা দিল, সত্যি ধোঁকা দিল। ছায়াকে ড্রাগ দেওয়া হয়েছে, একটু নয় এতটা বেশি যে ছায়াকে যে যেভাবে নাড়াবে ছায়া সেভাবেই নড়বে। নিজের কোনো বোধ নাই ছায়ার। নিস্তেজ অবস্থায় একটা রুমে বাঁধা পড়ে আছে আদনান। ছায়াকে পুড়িয়ে দেবার বুদ্ধি এঁটেছে। ছায়া তোমায় মরতে হতো না, কিন্তু কি করব বলো, আমার আগে যে তোমার ওই নির্জন ছুঁয়েছে, তাই তো আগুনে পুড়িয়ে তোমায় বিশুদ্ধ করব। তুমি চিন্তা করো না, হ্যাঁ তুমি বিশুদ্ধ হলে তোমায় আমি বিয়ে করে ঘরে তুলব। কথাটা বলে বিকট একটা হাসি দিল আদনান।
ছায়াকে বন্দি করে রেখে ঘরের চারিদিকে কেরোসিন দিচ্ছে আদনানের সহচররা। ছায়ার ভেতরে কোনো বোধ নাই। ছায়া ঘাড় কাত করে প্রাণহীন শরীরের মতো শুয়ে আছে। ছায়ার হাত পা মুখ বাঁধা। চারদিকে কেরোসিন ছড়ানোর পর আগুনের জন্য আদনান নিজে মেস লাইট জ্বালিয়ে ছুঁড়ে মারে। মুহূর্তের মাঝে ধাউ ধাউ করে জ্বলে ওঠে পুরো ঘর। আদনান ও তার সহচারীরা বিকট শব্দে হাসি দেয়, কিন্তু এ হাসি দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ করে পেছন থেকে আদনানের মাথায় জোর আঘাত করে আদনান অচেতন হয়ে পড়ে। ছায়ার চারদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ছায়া ভেতরে বসে আছে, হাতটাও বাঁধা অবস্থায়। লোকটা ছায়াকে ছাড়িয়ে পাস্কুল করে বাইরে নিয়ে আসে। জ্ঞান ফিরতে ছায়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। হাতে সেলাইন, মাথাটা তখনও ঝিমঝিম করছে ছায়ার। চোখ মিলে সামনে নয়লা বেগম আর আবিরকে দেখতে পায় ছায়া, কিন্তু ছায়ার দুটো চোখ যাকে খুঁজতেছে তাকেই পাচ্ছে না। নির্জনের উপস্থিতি এখানে নেই কেন? ছায়ার এমন অবস্থা অথচ নির্জন নেই, এটা কি করে হয়? ছায়াকে চোখ খুলতে দেখে নয়লা বেগম এগিয়ে আসে। মা, তুই ঠিক আছিস? কষ্ট হচ্ছে না তো? মা, নির্জন। ছায়ার কথা শুনে নয়লা বেগমের চোখে কোনো 2 ফোঁটা পানি জন্ম নেয়। আছে, বাইরে গেছে। আমার এই অবস্থা, ও বাইরে, এটা সম্ভব না মা। ও কোথায়? ওকে আসতে বলুন প্লিজ মা। ছায়া, তোমার কষ্ট হচ্ছে বুঝতেছি, তুমি প্লিজ উত্তেজিত হইও না। ভাইয়া চলে আসবে, এই বাইরে গেছে। আবির কথাগুলো বলার সময় গলা আটকে আসছিল, কিন্তু এই মুহূর্তে ছায়াকে এগুলা জানানো যাবে না। ডক্টর বলেছে ছায়ার অবস্থা ভীষণ খারাপ, ও কিছু কষ্টের কথা শুনতে পারবে না, নিতেও পারবে না। মা, ওয়াক আসতে বলুন, জলদি আসতে বলুন। চোখ বন্ধ করে কথাগুলো বলছে ছায়া। আসবে মা, ও আসবে, খুব জলদি চলে আসবে। আমি ফোন করেছি ওকে। ছায়ার মধ্যে উত্তর দেওয়ার আর কোনো শক্তি অবশিষ্ট নাই, তাই ছায়া চুপচাপ হয়ে যায়। ভীষণ ক্লান্ত ছায়া। সত্যি জীবনের সব থেকে বড় কালো রাত ছিল কাল। নয়লা বেগম মেটকে দিয়ে খাবার আনায়, ছায়াকে উঠিয়ে বসায়। খেয়ে নে মা। না মা, উনি না আসলে আমি খাবো না। অসুস্থ মানুষ, তুই চলে আসবে। নির্জন, খেয়ে নে মা। না, ওনাকে আসতে বলো না, ওনার হাতেই খাবো। আমাকে শুইয়ে দাও প্লিজ, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায় আর পেটেও। আমি জানি তো অতিরিক্ত ওষুধ পড়ার কারণে তোর পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। ডক্টর বলেছে খেয়ে নিতে, তোর সেন্স আসলে যে খাইয়ে দেয়। একটু খা মা। মা, একটুও না, আমাকে শুইয়ে দাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে। ছায়া, তুই চামচ মা, একটু। ছায়া চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। সহ্য হচ্ছে না মা, প্লিজ ওনাকে আসতে বলো। ছায়ার এই অবস্থা দেখে নয়লা বেগমের আর সহ্য হচ্ছে না। চোখ দিয়ে বিশাল এক ঝর্ণা পানি গড়িয়ে পড়ছে। কি বলবে ছায়াকে, কি বলে সান্ত্বনা দেবে, কি করে বোঝাবে ছায়াকে, কি করে সামলাবে, কিছুই বুঝতে পারছে না নয়লা বেগম। আবিরও হতবাক হয়ে আছে। নয়লা বেগম চুপচাপ বসে আছে, হাতে স্যুপের বাটি। এভাবে হবে না। ছায়াকে জোর করে 2 চামচ খাইয়ে দিলে নয়লা বেগম, তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। ছায়া নির্জনকে মনে করতে করতে ঘুমিয়ে গেল। নয়লা বেগম চিন্তায় ভেঙে পড়ল। ছায়াকে কি করে সামলাবে? ছায়ার পালিত মা বাবা এখন আর ছায়ার ধার ধারে না। তোমাকে তারা বার করে দিয়েছে। তারা ছায়ার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। তমা তার মা বাবাকে ছায়া সম্পর্কে বাজে কথা বুঝিয়েছে, যার জন্য ছায়ার পরিচয় তারা আর দেবে না। যদি মায়ের মতো করে ছায়াকে সামলাতে পারতো তারা, কিন্তু সামলায়ও। নয়লা বেগম আর আবির এখন ছায়ার পৃথিবী। ছায়ার বেষ্টু রুহি এসেছে ছায়াকে দেখার জন্য। রুহি ভিতরে এসে ছায়ার পাশে নয়লা বেগমকে বসে থাকতে দেখে। আন্টি। নয়লা বেগম পেছনে তাকায়। নয়লা বেগমকে কাঁদতে দেখে রুহি ছুটে যায়। আন্টি, কাঁদবেন না প্লিজ।
না কেঁদে তো উপায় নাই রে মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমার এতদিন দুনিয়াতে কেউ নেই, নিজের মতোই থাকি সব সময়। আপনি চাইলে ছায়ার পাশে কিছুদিন থেকে যেতে চান। তুমি থাকতে আমার মেয়েটার পাশে? হ্যাঁ আন্টি, থাকবো, আপনি পারমিশন দিলে। আমি পারমিশন কেন দেব না, অবশ্যই দেব। রুহি ছায়ার পাশে গিয়ে বসে। আপনি রেস্ট নিন, আমি ওর কাছে আছি। ভাইয়া আন্টিকে রুমে নিয়ে কিছু খাইয়ে দেন প্লিজ। আবির মাকে নিয়ে চলে আসে। পরের দিন সকালে ছায়া একটু চোখ মিলে তাকায়। রুহি তুই? হ্যাঁ রে, আমি তোর কেমন লাগছে এখন? নির্জন কই রুহি? নির্জনের কথা শুনে রুহি চুপ হয়ে যায়। কি হলো, কথা বলছিস না কেন? কাল মা বলেছে ও চলে আসবে, বাইরে গেছে। কই আসছে না কেন এখনো? বল না কি হয়েছে, বল না। তখনই নয়লা বেগম রুমে আসে, রুহির পাশে বসে, রুহির হাত দুটো ধরে। মা আমার কোথাও মা উনি? নির্জন আর নেই, ও চিরকালের জন্য চলে গেছে আমাদের ছেড়ে। নয়লা বেগমের কথা শুনে ছায়ার চারদিকে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। চারদিকের খোলা দেখছে ছায়া। মিথ্যা বলছো মা, ওকে আসতে বলো প্লিজ, আমার সহ্য হচ্ছে না, আমার চারদিকে ঘোলাটে লাগছে মা। ছায়া কথাটা বলে ঢলে পড়ে। রুহি ধরে বসে, সবাই কান্নায় ভেঙে পড়ে। ছায়া খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। ছায়া রোগাটে হয়ে যাচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে। মাত্র 1 মাসে ছায়ার মাঝে বিরাট পরিবর্তন লক্ষ্য করছে নয়লা বেগম। সারাদিন নির্জন করে, এদিকে কিছু খেলেই বমি পায়। অসুস্থতা একদমই সীমা ছাড়িয়ে দিচ্ছে। ডক্টর চেক আপ করতে এসেছে। ডক্টর চেক আপ করে নয়লা বেগমের দিকে তাকালো। আপনার বৌমা কনসেপ্ট করেছে, এমনি থেকে বয়সটা তার অল্প, তার উপর উনি খাওয়া দাওয়া ছেড়েছে, তার উপর ওনাকে দেওয়া হয়েছিল ড্রাগস, তাও তীব্র মাত্রায়। বাচ্চার বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু বেঁচে আছে সে। এভাবে চলতে থাকলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ছায়াকে প্রচুর খেতে হবে, প্রচুর মানে প্রচুর। আর ওষুধ সব বাদ, কিছুই খাওয়ানো যাবে না। নতুন কিছু অল্প পাওয়ারের ওষুধ দিচ্ছি। কথাগুলো বলে ডক্টর কিছু ওষুধ দিয়ে চলে যায়। ছায়া চোখ বন্ধ করে আছে। নয়লা বেগম ছায়ার মাথায় হাত দেয়। এমন করিস না মা, এখন 2 জন তোরা, তুই এখন এক নোস, দয়া করে খেয়ে নে, খাবার খা, এভাবে আর মুখ বুজে থাকিস না। ছায়া চুপ করে নয়লা বেগমের কথা শুনছে। কিছুই বলার মতো শক্তি নাই তার। কিছু ফল খাইয়ে দিলে ছায়াকে রুহি। রাতে রুহি ঘুম, হঠাৎ ছায়ার ঘুম ভেঙে যায়। পানির পিপাসায় পাশে পানি খেতে চাইলে যেয়ে পানি নেয়। রুহির দিকে তাকায়। মেয়েটা সারাদিন অনেক কষ্ট করে ছায়ার জন্য, এখন একটু শান্তির ঘুম ঘুমাচ্ছে। তাই ছায়া নিজে উঠে সিঁড়ির বেড ধরে নিচে নামতে থাকে। পেটে ব্যথা হচ্ছে। বাবুটা আসার পর থেকে হুটহাট করে ব্যথা হয় ছায়ার। পেটে হাত দিয়ে নামছে ছায়া। নিচে নেমে রান্নাঘর পর্যন্ত যেতে গিয়ে অন্ধকারে হোঁচট খায়, কিন্তু পড়ার আগে ছায়াকে কেউ ধরে বসে। লোকটার বাহু ডোরে আটকা পড়ে যায়। তার শরীরে ঘ্রাণটা ছায়ার ভীষণ চেনা। চলবে,